আপনারা জানেন যে বাংলাদেশ একটা কৃষকের দেশ, এটা কারিগরের দেশ এবং জেলে তাঁতির দেশ। কিন্তু এইটা আমরা ভুলে গেছি যে এটা তাদের দেশ। এবং আমাদের যে রাজনীতি, আমাদের যে প্রধান ধারা বাংলাদেশে গড়ে উঠেছে সেটা হচ্ছে 1885 সনে এখানে যখন কংগ্রেসরা ব্রিটিশদের যে তরিকা, ব্রিটিশ আমলারা এখানকার রাজনীতিবিদদের তৈরি করেছে, এটা আপনারা জানেন। তো এই রাজনীতিবিদরা পরে তারা ব্যারিস্ট উকিল থেকে তারা রাজনীতিবিদ হয়েছেন, কেউ অন্যান্য পেশা থেকে, যারা অপরের শ্রম আত্মসাৎ করে এমন পেশা থেকে আমাদের এখানে রাজনীতিবিদের জন্ম হয়েছে। কিন্তু আপনারা জানেন যে 1763 সনে এখানে যে প্রথম ফকির সন্ন্যাসী কৃষক বিদ্রোহ, তারা যে এই আন্দোলনের লড়াইগুলো দেয়, ফকির মজনু শাহ, নুরুদ্দিন, এরা সকলে আসলে কৃষক ছিলেন। কিন্তু 1885 সনে ব্রিটিশরা তারা তাদের মতো করে ব্রিটিশ আমলারা এখানকার রাজনৈতিক দলগুলো গড়ে তোলে। তারই চর্চাটা এখন পর্যন্ত বাংলাদেশে প্রধান ধারা হয়ে উঠেছে যে আমলারা আমাদের রাজনীতিবিদ ঠিক করেন। তো আজকের যে আমরা তারপরে দেখেছি যে আমাদের এখানে 69 যে গণ-অভ্যুত্থান সহ অন্যান্য অতীতে আমরা ব্রিটিশ বিরোধী যে লড়াই, তারপরেও সেখানে কৃষকরাই সে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধ পর্যন্ত। কিন্তু তারপরে শহর কেন্দ্রিক, ঢাকা শহর কেন্দ্রিক যে রাজনীতি, এখানকার যে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান হলো, সেখানে সরাসরি কৃষকরা আর নেতৃত্বে নাই। কিন্তু বাংলাদেশের যে উৎপাদন, বাংলাদেশের যে জীবন, এই দেশটার যেহেতু এখন পর্যন্ত প্রায় আমরা জানি যে 70% থেকে 80% মানুষ হচ্ছে কৃষির সঙ্গে যুক্ত, কিন্তু তাদের রাজনীতিতে তাদের যে হিস্সাটা থাকবার কথা ছিল, সেই হিস্সাটা আমরা এবারে যে গণ অভ্যুত্থান, এটাকে অনেকে বলছেন ছাত্র গণ অভ্যুত্থান। ছাত্রদের আমরা উপস্থিতি দেখেছি, শ্রমিকদের উপস্থিতি দেখেছি, কিন্তু কৃষকরা যেন নাই হয়ে গেছেন। তো সেই কৃষকের যে দাবি দেওয়া, আমরা 69 গণ অভ্যুত্থানে দেখেছি পাটের দাম কমানোর কথা আছে, তুলার কথা আছে, লবণ চাষীদের কথা আছে। সেই এবারের গণ অভ্যুত্থানে এতগুলো কমিশন হয়েছে, কিন্তু সেখানে কোথাও এই কৃষি কমিশন বা ভূমি কমিশন এটা হয়নি। তো একটা রাষ্ট্র তার যে অগ্রগতির জন্য, তার যে বিকাশের জন্য, তার ভূমি সংস্কার খুবই জরুরি একটা ঘটনা। একটা দেশে অভ্যুত্থান হলো, কিন্তু সেখানে ভূমি সংস্কার নিয়ে কোনো কথা নাই। তো আমরা আইয়ুব খানের এক ধরনের ভূমি সংস্কার করেছেন, আমরা পরবর্তী শেখ মুজিবের সরকার তারা কিছুটা করেছেন, এবং আমরা এরশাদের আমলে খুবই নিম্নমাত্রার একটা ভূমি কমিশন হতে দেখেছি। কিন্তু এরশাদ তারপর যে 30 বছর, গত 30 বছরে আমাদের এখানে যে কৃষকের যে রাজনীতি, সে রাজনীতি অনুপস্থিত হয়েছে। এবং তার আজকের 24-এর গণ অভ্যুত্থানের যে 15টার মতো কমিশন হলো, সেখানে আমরা ভূমি কমিশন, কৃষি কমিশন এটা আমরা পাইনি। তো এর বাইরে কথা হচ্ছে, ধরেন আমরা 1950 সালে আমাদের এখানে জমিদারি প্রথা উচ্ছেদ হয়। সেই জমিদারি প্রথার মধ্যে জমি থেকে জমিদারি ব্যবস্থায় গেছে। অর্থাৎ আগে সরকার এই জমি ইজারা দিতেন জমিদারদের কাছে, তারা আবার প্রায় 52টা স্তর কৃষকের কাছ থেকে, সে রায়তের কাছ থেকে সে খাজনা তুলেই 52টা স্তর বেঁচে থাকতো সরকার এবং কৃষি রায়তের মাঝখানে। তো সেইটা উচ্ছেদ হয়েছে, কিন্তু হাট এবং ঘাট সেখানে এখনো সেই জমিদারি ব্যবস্থাটা এখনো বহাল আছে। এখনো এখানে সরকার ধরেন 10 লক্ষ টাকা একটা ঘাট ইজারা দিচ্ছে, কিন্তু একজন টাকাওয়ালা সে সেই কাজটা করছে, সে 60 লাখ 50 লাখ টাকা ঘুষ দিয়ে সে ওই ঘাটের ইজারা নিচ্ছে বা হাটের ইজারা নিচ্ছে। আবার সে যখন 60 লাখ টাকা 70 লাখ টাকা দিয়ে ইজারা নিয়ে এসে সে আবার অন্যান্য যে তারপরের স্তরের কাছে তারা 1.5 কোটি টাকায় সেই ওটা বিক্রি করে দিচ্ছেন। আবার এই 1.5 কোটি টাকা দিয়ে যে ইজারাদাররা কিনলেন, সাব কন্ট্রাক্ট নিলেন, তারা আবার কৃষকের কাছ থেকে এবং এই জনগণের কাছ থেকে প্রায় 5 থেকে 6 কোটি বা 10 কোটি টাকা পর্যন্ত তারা সেই ঘাট খাজনা তুলছেন। অর্থাৎ জনগণের কাছ থেকে নেওয়া হচ্ছে 6 থেকে 10 কোটি টাকা, কিন্তু জনগণের অর্থাৎ রাষ্ট্রের যে কোষাগার সেখানে 10 লক্ষ টাকা জমা হচ্ছে। তো আমরা মনে করছি এই যে জমি থেকে জমিদারি গেল, হাটঘাট থেকে ইজারাটা গেল না। এর মধ্যে আর কি কি ঘটনা ঘটছে আপনার বাংলাদেশে। আর একটা উদাহরণ দেব, সেটা হচ্ছে একটা আপনি দেখবেন যে আমাদের যে ভটভটি গুলো একটা একই সমান একই অশ্ব শক্তির একটা ইঞ্জিন দিয়ে, যেখানে একটা ভটভটিতে দাম হচ্ছে তার 3 লাখ টাকা, সেটা 10 জন লোক বহন করে। কিন্তু একটা নৌকা একই সময়
সে যখন চলে, এখন ভটভটিটা যেতে যেতে 2 ঘন্টা লাগে, তার ভাড়া হচ্ছে 40 টাকা। ঠিক নৌকাটা যখন 100 জন লোক নিয়ে, তার থেকে কম দামের একটা নৌকা, ভটভটির দাম 3 লাখ, কিন্তু নৌকাটার দাম হচ্ছে 2.5 লাখ বা 2 লাখ। তো 2 লাখ টাকা দামের একটা নৌকা সে 100 জন লোক পার করছে 2 ঘন্টায়, কিন্তু সে ভাড়া নিচ্ছে 100 টাকা। আর ভটভটিতে কিন্তু ভাড়া হচ্ছে আপনার 40 টাকা। অথচ ওখানে যে যাত্রীর সংখ্যা ভটভটির যেতে 10 গুণ যাত্রী নৌকা ধারণ করে। সে অর্থে নৌকা ভাড়া গড়ে পড়ে যে 4 টাকা করে পড়ার কথা, কিন্তু একজন যাত্রী 4 টাকার বদলে সে 100 টাকা দিচ্ছে। এবং আপনারা এটাও জানেন যে সড়কের বদলে সরকারের যে সড়ক বিভাগ আছে, তারা এখানে বিভিন্ন রকমের সংস্কার কাজকর্ম করে, তার পিচ ঢালায়, ইট বিছায়, অন্যান্য কাজকর্মগুলো করে। কিন্তু নদীর মধ্যে কিন্তু এগুলো কিছুই করতে হয় না। অর্থাৎ নদীর মধ্যে সরকারের কোনো খরচ নাই, রাষ্ট্রের কোনো খরচ নাই, কিন্তু নৌপথের যাত্রীকে সে 4 টাকার ভাড়া 100 টাকা দিতে হচ্ছে। কিন্তু সড়ক পথে মানে সরকারের রাষ্ট্রের এত খরচের পরও সে 40 টাকা দিয়ে কিন্তু সে অর্থাৎ পারাপার করছে সে। এখন আমাদের কথা হচ্ছে, এই যে ইজারাদারি সিস্টেম, তার কারণেই একজন যাত্রীকে 4 টাকার ভাড়া 100 টাকা দিতে হচ্ছে। তো যদি আমরা, তো এই জমিদারি ব্যবস্থা 50 সালে আমাদের পূর্বপুরুষরা এটাকে উচ্ছেদ করেছেন। তো আজকে আমাদের কর্তব্য আসছে যে এই জমিদারি এই ধরনের জমি, অর্থাৎ হাট ঘাট থেকে জমিদারি ব্যবস্থা উচ্ছেদ করা। এটা হচ্ছে আমাদের যে 26 জানুয়ারি আমাদের যে কৃষক মহাসমাবেশ হচ্ছে, তার 1 নম্বর দাবিতে এটা আছে। এরপর আপনারা জানেন যে অর্থাৎ কক্সবাজারের যে লবণ চাষীদের যে ব্যাপারটা, ওখানে একজন লবণ চাষী সে কোনো দামই পায় না, উল্টা আমাদের এখানে 40 টাকা, 50 টাকা, 60 টাকা দিয়ে লবণ কিনে খেতে হয়। তারপর আপনার অন্যান্য আরো জায়গাগুলো দেখবেন, যে আমাদের সাঁওতালদের গোবিন্দগঞ্জে আমরা দেখেছি যে গোবিন্দগঞ্জের আওয়ামী লীগের পুলিশ যে কৃষকের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, সেগুলো সবাই দেখা যায় দিনের আলোর মতো। অথচ উল্টা সেই গোবিন্দগঞ্জের সাঁওতালদের নামে মামলা এখনো আছে। দিনাজপুরের ফুলবাড়ি কয়লা খনি আন্দোলনের সময় সরকার যে কয়লা খনি এখান থেকে করেছে, কিন্তু সেই মামলাটা এখনো রয়ে গেছে। অর্থাৎ দিনাজপুরের সাঁওতালরা সেই মামলা এখনো জেল টানছে। তারপর আমরা এরকম প্রায় মোট 12টা দাবিতে আমরা এই মহাসমাবেশ করছি। আমাদের এখানে 2 জন উপদেষ্টা আসবেন। বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক, উনি মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা, উনি আসবেন, উনি প্রধান অতিথি। উদ্বোধন করবেন ফরিদা আক্তার, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা, এবং এর সঙ্গে কয়েকজন ছাত্র নেতা আসবেন, জাতীয় নাগরিক কমিটির আক্তার, তারপরে হচ্ছে ওর মুখপাত্র সামান্তা শারমিন, এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ক ইমরান ইমন। এবং ওখানে প্রধান আলোচক হিসেবে থাকবেন আজকে বাংলাদেশে যে রাষ্ট্র সংস্কারের যে আওয়াজটা বাংলাদেশে উঠেছে, এই আওয়াজ তোলার যে যার কণ্ঠ থেকে, যিনি আওয়াজটা বলতে হবে যে বাংলাদেশ এই রাজনীতির জনক বলতে হবে ওনাকে আমরা বলবো, তো সেই হাসনাত কাই উনি প্রধান আলোচক থাকবেন। এছাড়া আপনার এর আগের তত্ত্বাবধায়ক সরকারের হোসেন জিল্লুর রহমান উনি থাকবেন, অধ্যাপক আনু মোহাম্মদ থাকবেন। এরকম দেশ বরেণ্য লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিকরা 26 জানুয়ারিতে আসছেন, তারা থাকবেন। এবং সেই সঙ্গে আপনার পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, সারা বাংলাদেশ থেকে হাজার হাজার কৃষক এই 26 জানুয়ারিতে আসছেন। তো আমরা দেশবাসীকে আহ্বান জানাই, আপনারা এই কৃষক মহাসমাবেশে কৃষকের আওয়াজ, কৃষকের স্বর, কৃষকের কণ্ঠ শুনবার জন্য আপনারা এখানে দলে দলে সমবেত হন। ধন্যবাদ সবাই।